আমার আলাদিন লেখিকা জাবিন ফোরকান পর্ব ৩৫। লঞ্চের ভেতরটা কোনো রাজকীয় প্রাসাদের থেকে কম কিছু মনে হলো না ইরামের কাছে। বিস্তৃত ডেক, ছাদে কারুকার্য ঘেরা সিলিং, একপাশে সিঁড়ির সাথে লিফটের ব্যবস্থা আছে। লঞ্চের ভেতর লিফট, ব্যাপারটা রমণীকে বিস্মিত করলো। এই জগৎটাকে তার লঞ্চ কম ক্রুজ শিপ বেশি মনে হচ্ছে। অভিজাত এবং ভ্রমণ পিপাসুদের উপস্থিতি বেশি, যারা মূলত অভিজ্ঞতা নিতে এসেছে। কিছু বিদেশি ব্লগারদেরও চোখে পড়ল, ক্যামেরা নিয়ে ভিডিও করতে ব্যস্ত। ইরামদের একজন স্টাফ সসম্মানে লিফটে করে তৃতীয় তলায় নিয়ে গেল। এখানে ভিআইপি কেবিন এরিয়া, খানিকটা রেসিডেন্সিয়াল হোটেলের মতন ব্যবস্থা। একপাশে গ্লাস দিয়ে ঘেরা বারান্দার মতো জায়গা, সেখানে বসার জন্য সোফা দেয়া। কেউ কেউ ইতিমধ্যে জায়গা করে নিয়েছে নদীর দৃশ্য উপভোগ করার জন্য। সাইবান দুটো কেবিন নিয়েছিল, একটা ভিআইপি ফ্যামিলি কেবিন, অন্যটা রয়্যাল কেবিন। রয়্যালটা ২ তলা, সিঁড়ি বেয়ে উপরে উঠলে আরেকটা বিছানা আছে, তাই সেখানেই অনুরাগ, সারিকা, সুগন্ধ এবং তিতলির থাকার ব্যবস্থা হলো। অপরদিকে ইরাম, সাইবান আর ইজান তিনজন উঠল ফ্যামিলি কেবিনে। ফ্যামিলি কেবিনটা একেবারে হোটেল রুমের মাস্টার সুইটের মতন। ঢুকতেই বসার জন্য সোফা সেট এবং টিভির ব্যবস্থা। একপাশে বারান্দার কাছে বিছানা, বারান্দা থেকে আবার নদীর দৃশ্য স্পষ্ট দেখা যায়। আলমারি, ফ্রিজের মতো বেশ কিছু আসবাব আছে। ইরাম ইজানকে নিয়ে বিছানায় বসতে বসতে সাইবান তাদের ব্যাগপত্র আলমারিতে তুলে রাখলো। ইজানের মধ্যে ঘুমে ঢুলুঢুলু হয়ে পড়েছে প্রায়। ইরাম ছেলেকে বুকে নিয়ে পায়চারি করতে লাগলো। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ইরামের মৃদু কণ্ঠের ঘুমপাড়ানি গান সাইবানের কানে যেতেই সে পকেটে দুহাত গুজে হেলে দুলে এগিয়ে এলো। চোখের সামনে দৃশ্য দেখতে দেখতে বলল, আরে লঞ্চে এসব গানের ভ্যালু আছে? কী সব গাচ্ছেন? চাঁদের কপালে চাঁদ টিপ কেন দেবে? সতীনকেও সহ্য করে? চাঁদও আরেকটা চাঁদকে কখনোই সহ্য করতে পারে না। জেলাস হয়, তাই কপালে টিপ না ঘুষি দিতে পারে। ইরাম একটা দীর্ঘশ্বাস গোপন করলো। ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, আর সাইবান পাতালে থাকলেও মুখ চালায়। তার বেহুদা কথা আর অদ্ভুত ব্যাখ্যা কোনোদিন বন্ধ হবে না। ইজানকে কাঁধে ঠেকিয়ে ইরাম ঘুরে দাঁড়িয়ে স্বামীর দিকে তাকিয়ে বলল, তাই বুঝি? তবে তুমি শোনাও তো লঞ্চের জন্য উপযুক্ত ঘুমপাড়ানি গান। নেকি ওর ফুসফুস। সাইবান গলা খাকারি দিল। তার হাতটা কানের উপরে এমনভাবে রাখলো যেমন করে বিজ্ঞ ওস্তাদরা শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনের সময়টাই করে। ইরাম প্রথমটাই অবাক হয়ে রইল, পরক্ষণেই তার কানে ভেসে এলো সাইবানের ভাঙাচোরা গলার মারাত্মক বেসুরো গান। বরিশালে লঞ্চে উঠা লইছি কেবিন রুম, আমারে বুকে নিয়া আব্বাই দিব ঠাইসা ঘুম, হাইরে দিব রসের ঘুম। ঘুমে ঢুলঢুলো ইজান মহান সঙ্গীত শুনে তড়াক করে লাফিয়ে উঠল। মাথাটা কাত করে সামনের দিকে চেয়ে শব্দ করে উঠল, গু। ইরাম হতবিহ্বল। তার কোলে ইজান সেকেন্ডের ভেতর সজাগ হয়ে গিয়ে এখন লাফাচ্ছে। সে কি উত্তেজনায় এমন করছে নাকি পিতাকে গালাগাল করছে সেটা বোঝা মুশকিল। এটা ঘুম পাড়ানি গান ছিল নাকি ঘুম জাগানি গান? ত্যক্ত হলো ইরাম, তবে অজান্তেই তার ঠোঁটে ছোট একটা হাসির উৎপত্তি ঘটল। এদিকে ইজানকে ধরে রাখা যাচ্ছে না, কিলবিল করছে কই মাছের মতন। সাইবান এগিয়ে এসে ছেলেকে কোলে তুলে নিল। ওই যে জানতাম, বাপের রোমান্সের কথা শুনলেই তুই একটা না একটা বাগড়া দিবি। এত বজ্জাত জীবনে দুইটা দেখিনি আমি। বলি, তোর কি বড় ভাই হওয়ার কোনো ইচ্ছা আশা আকাঙ্ক্ষা নেই নাকি? কেবিনে এক ঘুম দিবি, ঢাকা টু বরিশাল গিয়ে একেবারে চোখ খুলবি। তা না বাপের বুকে সাপটাসাপটি করতে হবে তোর। বাপের মতন হয়েছে না, বজ্জাত তো হবেই। চোখ উল্টে মন্তব্য করলো ইরাম, তারপর উল্টো ঘুরে গিয়ে বিছানায় বসলো। সাইবা নিজানকে একেবারে কাঁধের উপর তুলে পেছন বরাবর একটা চাপড় দিয়ে বলল, যাই হোক না কেন হানিমুনকে বেবি মুন না করলেই হলো। ইরাম ভ্রু তুলল সাইবানের উদ্দেশ্যে। কি হানিমুন হানিমুন লাগিয়ে রেখেছো? তুমি কাজে যাচ্ছ, আমরা বাকিরা ঘুরতে যাচ্ছি, এর মধ্যে হানিমুন শব্দটা এলোই বা কী করে? এটা কিভাবে হানিমুন হয়? বাঁকা হাসলো সাইবান, চকচকে চোখে জানালো, রাত হোক, লঞ্চ যখন মাঝপদ্মায় উথাল পাথাল ঢেউয়ে দুলবে, তখন আমি ব্যক্তিগতভাবে আপনাকে বুঝিয়ে দেব হানি আর মন দুটোই কিভাবে হয়। চোখ টিপ দিল সে এমন কুটিলভাবে যে ইরাম একটি শক্ত ঢোক গিলল। সাইবান কেবিনে দাঁড়িয়ে থাকলো না আর। পোটলা যখন উঠেই পড়েছে, ওকে একটু ঘুরিয়ে আনছি, চুপটি করে কেবিনে বসুন। জরিনার আম্মা সকিনা তার লেটেস্ট চুংচাং চাইনিজ মুভি নিয়ে এই এলো বলে আপনার সাথে দেখতে। আয় ও উই গা, গায়ে গুয়ে দিন শেষ, এবার সোজা আব্বা ডাকা শিখবি।
বল, আব্বা, আব্বা, আ আগু, ধুরো বেটা, হাগু হবে তোর ডিএনএর দানবীর। আমি আব্বা, রিয়েল আব্বা। ছেলেকে নিয়ে খুনসুটি করতে করতে কেবিনের বাইরে চলে গেল সাইবান। বেশ কিছুক্ষণ পর লঞ্চ ছেড়েছে, প্রায় ঘন্টাখানেক হয়ে গিয়েছে। রাত নেমে এসেছে চারপাশে, শীতল বাতাসে তীব্র ঝাপটা আসতে করিডোরে দাঁড়ালেই অদূরে ঝাপসা শহুরে বাতি দেখা যাচ্ছে। আর কিছুক্ষণ বাদে তাও মিলিয়ে যাবে, রয়ে যাবে শুধু তারাভরা আকাশ এবং নদীর কলকল ঢেউ। ভিআইপি এরিয়ায় সকলে বসার জন্য আলাদা ব্যবস্থা আছে, সোফা সেট রাখা, মাঝখানে ছোট ছোট টেবিল। এখান থেকে বাইরের নদীর দৃশ্য স্পষ্ট উপভোগ করা যায়। এই মুহূর্তে অনুরাগ এবং তিতলি ছাড়া কেউ নেই আশেপাশে। ক্যান্টিন থেকে বেশ কয়েক ক্যান এনার্জি ড্রিঙ্ক কিনে এনেছে অনুরাগ। সেগুলো টেবিলের ওপর একটা হাতে তুলে সিপি খুলতে না খুলতে হঠাৎ করে তিতলি বলে উঠল, এই অনু, চল দুটো শট হয়ে যাক। তিতলির হঠাৎ কথায় অনুরাগ খানিক চমকে উঠল, মাথা কাত করে তাকালো। কি বলছিস তুই? বাঁকা হেসে রমণী নিজের পকেটের ভেতর ঠেসে রাখা একটা ছোট বোতল বের করে নিল। কালচে বোতলে চকচকে লেবেল। অনুরাগের ভ্রু উঁচু হয়ে উঠল বিস্ময়ে। তুই লঞ্চে এসব এনেছিস? তিতলি চোখ উল্টালো। ওহ কামন, মজা করতে এসেছি তো করব না? কিন্তু এসব কি অ্যালাউড? হু কেয়ার্স? তিতলি বোতলের সিপিটা কামড়ে খুলল। গোলাকৃতির বস্তুটা দেখতে খানিকটা ছোট কাপের মতন। সেটাতেই কিছুটা তরল ঢেলে অনুরাগের দিকে বাড়িয়ে দিল তিতলি। অনুরাগ খানিকটা বিব্রত হয়ে গ্রহণ করল। বোতলটা তুলে নিজের মুখে খানিকটা ঢেলে দিল রমণী। তারপরই মাথা ঝাঁকিয়ে খিলখিল করে হেসে উঠল। উম, একটা খাসা মাল। অনুরাগ নিজের হাতের ছিপিতে খানিক দ্বিধা নিয়ে হালকা একটা চুমুক দিল। ঝাঁজ একটু বেশি, সরাসরি মুখে দেওয়া উচিত হয়নি। সে খানিকটা এনার্জি ড্রিঙ্ক ঢেলে আবার চুমুক দিল। তিতলি বিনা দ্বিধায় আরও বেশ খানিকটা গলায় ঢেলে বলল, আপনার না নীরবকে মিস করছি, ওরা থাকলে জাস্ট জমে ক্ষীর হয়ে যেত। এখনই ড্রিঙ্কিং গেম স্টার্ট করতাম। সে যাক, আমরাই খেলি। যা, জিনিকে ডেকে নিয়ে আয় কেবিন থেকে। কিসের জন্য আমাকে খোঁজা হচ্ছে? অপ্রত্যাশিত কণ্ঠস্বরটি ভেসে আসতেই উভয়ে ঘুরে তাকালো। সাইবান এসে ঢুকেছে, উজ্জ্বল চেহারা এবং তীক্ষ্ণ দৃষ্টি চোখে। ভ্রুতে পিয়ার্সিং চিকচিক করে দুটি ছড়াচ্ছে। তাকে দেখেই তিতলি একটি হেসকি তুলে খিলখিলে কণ্ঠে ডেকে উঠল, জিনি। সাইবান এগিয়ে এলো। ড্রিঙ্কের কারণে তিতলির ফর্সা চেহারার লালচে ভাব ফুটে উঠতে শুরু করেছে। এর মধ্যে দৃষ্টি কেমন যেন ঘোলাটে দেখাচ্ছে। টেবিলের কাছে অপর একটা সোফার ওপর পায়ের উপর পা তুলে বসে পড়ল সাইবান। আমি আর অন্য মিলে ড্রিঙ্কিং গেম খেলার কথা ভাবছিলাম, আমার কাছে কার্ডও আছে। অপর পকেটে রাখা তাসগুলো বের করে টেবিলে ছড়িয়ে রাখল তিতলি। সাইবান এক নজর কার্ড এবং পরবর্তীতে ড্রিঙ্কের বোতলের দিকে তাকালো। তিতলি বেশ উৎফুল্ল হয়ে বোতলটা এগিয়ে দিল তার দিকে, কিন্তু সাইবান মাথা নাড়ল। জার্নি করতে এসেছিস, এসব ছাড়াও এনজয় করার অনেক উপায় আছে বলে নিজের পকেট থেকে সিগারেট আর লাইটার বের করে নিল সাইবান। তিতলি আর অনুরাগ একে অপরের দিকে তাকালো। বন্ধুর মাঝে সূক্ষ্ম পরিবর্তনটুকু কারোরই নজর এড়ালো না। সিগারেট ধরিয়ে হেলান দিয়ে বসে অদূরে নদীর দিকে চেয়ে রইল সাইবান। অন্ধকার ঘন কালো ছাড়া কিছু চোখে পড়ল না, শুধু ঠান্ডা বাতাসটুকু টের পাওয়া যাচ্ছে। তামাটে ধোঁয়া ছাড়ল সে বাতাসে। তারপর হঠাৎ ঠান্ডা গলায় বলে উঠল, সত্যি করে বলতো তিতলি, তোর কি আমার ওয়াইফের সাথে বাইরে কোথাও দেখা হয়েছিল? ভ্রু তুলল তিতলি। এমন প্রশ্ন আশা করেনি সে। অনুরাগ দুজনের মাঝে হস্তক্ষেপ করল না, নিজের এনার্জি ড্রিঙ্কের ক্যানে চুমুক দিয়ে সতর্ক দৃষ্টিতে দেখতে লাগলো শুধু। তিতলি খানিক হেসে পরিস্থিতি সামাল দিয়ে হাত বাড়িয়ে দিল। সাইবানের ঠোঁটে গুজে রাখা সিগারেটটা নিজের হাতে নিল। হঠাৎ এমন প্রশ্ন কেন করছিস? দেখা হলেও বড় আপুকে সালাম কালাম আমি ঠিকই দেই। হা হা হা। যেন বেশ এক মজার বিষয় বলেছে এমন ভঙ্গি নিয়ে সাইবানের রাত খাওয়া সিগারেটটা নিজের ঠোঁটে ছোঁয়াতে গেল তিতলি। ঠিক সেই মুহূর্তেই খপ করে তার কবজি চেপে ধরল সাইবান। কোনো নিয়ন্ত্রণ নেই, শক্তি প্রয়োগ করেই ধরেছে। খানিক হিসিয়ে উঠল তিতলি। আহ জিনি, লাগছে। বড় আপনা তোর জন্য হবে ভাবি। তিতলির কাছ থেকে নিজের সিগারেটটা ছিনিয়ে নিল সাইবান, নিজেও খেল না। সামনে রাখা অ্যাশট্রেতে ঘষে নিভিয়ে ফেলল। বুক পকেট থেকে আরেকটা সিগারেট বের করে নতুন করে ঠোঁটে পুরল। এমন কাণ্ডে ভ্রুকুচকে ফেলল তিতলি, ঝাঁজ নিয়ে বলল, হোয়াট দ্য হেল, এমন করছিস কেন জিনি? আমার সিগারেটে হাত দিবি না। কেন, আগে তো কখনো এমন করিসনি। আগে বিবাহিত ছিলাম না, এখন বিবাহিত। টেবিলে না পারতে একটা চাপড় দিয়ে নিজের রাগ প্রকাশ করল তিতলি। ফুঁসতে সে রীতিমতো।
পাশে অ্যালকোহলের বোতলটা চেপে ধরল শক্তভাবে। এখন সামান্য সিগারেটের ভাগটুকু কপালে জুটবে না? এই তোর বন্ধুত্বের নমুনা? বন্ধুত্বের ভয়ঙ্কর নমুনা আমি আরও অনেক আগে দেখিয়ে ফেলেছি তোকে নিজের দাম্পত্য সম্পর্ক নিয়ে বলে। তুইও বন্ধুত্বের নমুনা দেখিয়ে ফেলেছিস আমার ওয়াইফকে পাল্টা সেসব কথা বলে। অতীব শান্ত সাইবান, তার কণ্ঠস্বর গুরুগম্ভীর। তিতলি ফোঁস করে উঠল, আরে আমি কি করলাম? আমি তো সাহায্য করতে চেয়েছিলাম ইরাম আপু। ভাবি, শুদ্ধ দিল সাইবান তৎক্ষণাৎ। দাঁতে দাঁত পিষে তিতলি উচ্চারণ করল, ভাবি। কাকতালীয়ভাবে সুভাষ সাথে দেখা হয়ে গিয়েছিল। আমি তো শুধু চিন্তা থেকে ওনাকে বলেছিলাম তোকে বুঝতে শিখতে, সবাইকে একরকম না ভাবতে। এটাও ওনার, তোকে গিয়ে অভিযোগ জানাতে হয়। আনবিলিভেবল। অনুরাগের দিকে তাকালো রমণী সাহায্যের আশায়। এই যে অনু, তুই কিছু বল, ভুল কিছু বলেছি আমি? বন্ধু হয়ে এটুকু করাও পাপ নাকি? বন্ধু? হুট করে বাঁকা হাসল সাইবান। মৃদু শব্দ হলো, একই সাথে শিহরণ জাগানিয়া আবারও মনোমুগ্ধকর। সোফায় সোজা হয়ে বসলো সাইবান, হাঁটুতে কনুই ঠেকে সিগারেট 2 আঙুলের মাঝে ধরে সরাসরি তাকালো তিতলির দিকে। তুই সত্যি আমার বন্ধু তো তিতলি? তিতলি দৃশ্যমানভাবে কেঁপে উঠল খানিক। অনুরাগ এবার হস্তক্ষেপ না করে পারল না। দুহাত তুলে সে দুজনের কাঁধে রাখল। ওকে গাইস, অনেক হয়েছে। তোদের কারোরই মাথা ঠিক নেই। শান্ত হ। আমরা একটা পাবলিক প্লেসে আছি, জার্নি করছি। এর মাঝে এসব নিয়ে আলোচনা না করি প্লিজ। আলোচনা করব না কেন? কাঁধ ঝাঁকে অনুরাগের হাতটা সরিয়ে দিয়ে মৃদু গলায় গর্জে উঠল তিতলি। রেগে গিয়েছে স্পষ্টত। হুট করে উঠে দাঁড়ালো সে। টেবিল হাত রেখে ঝুঁকে এলো সাইবানের কাছে। ঠিকই বলেছিস তুই, আমি তোর বন্ধু না, বন্ধুর চাইতেও বেশি কিছু। যদি পরিস্থিতি মাঝখানে বাদ না সাধত, তাহলে আজ তুই আমার থাকতি। এই কথাটা কি তুই অস্বীকার করতে পারিস? ওয়াজ নট আই ইয়োর সিচুয়েশনশিপ ডিয়ার? জমে গেল সাইবান। ক্ষণিকের জন্য তার চোখে অচেনা ঝিলিক খেলে গেল। ঠোঁটের সিগারেটটা অলসভাবে ঝুলে রইল। এমন সমর্পণ দেখে তৃপ্ত হলো তিতলি। অনুরাগ তার কবজি পাকড়াও করে থামাতে চাইলেও নিজেকে ছাড়িয়ে নিল সে। একটি লতানো হাত বাড়িয়ে সাইবানের চিবুকে তর্জনী ঠেকালো। মোলায়েম হাসল, আমি তোর সাথে তখন থেকে আছি যখন তোর কেউ ছিল না। আমি তোর প্রথম ছিলাম, আছি এবং থাকবো। এই সত্যিটা তুইও অস্বীকার করতে পারবি না। পারবি? বল আমার চিনি। আলাদিন। আমার নাম আলাদিন। গম্ভীর স্বরটি তিতলিকে থমকাতে বাধ্য করলো। অবাক হয়ে সে চেয়ে রইল সাইবানের মুখ পানে। নিজের চিবুক থেকে তিতলির হাতটা সরিয়ে দিল সে। উঠে দাঁড়ালো। সুঠাম সুগঠিত পুরুষালী ভারিক্কি শরীরের সামনে নিজেকে তুচ্ছ কিছু মনে হলো তিতলির। সাইবানের ছায়া যেন তাকে গ্রাস করে ফেলল সম্পূর্ণ। সরাসরি রমণীর চোখের দিকে তাকালো সাইবান। কণ্ঠে আদেশসূচক ভাবটি ধরে রেখে বলল, তোকে আমি নিজের কাছের মানুষ মনে করি। তোর কাছে আমি কৃতজ্ঞ ছিলাম এবং থাকবো। তোর প্রতি আমার যতটুকু বন্ধুত্বের টান বেঁচে আছে সেটুকু নষ্ট করিস না। একটু থেমে সে যোগ করল, পরিস্থিতি মাঝখানে বাদ না সাধলেও আমি কোনোদিন তোর হতাম না তিতলি। তুই আমার বন্ধু হতে পেরেছিস ঠিকই, কিন্তু আত্মার সঙ্গী হতে পারিসনি। যদি তোকে আমার অন্যভাবে পাওয়ার বাসনা থেকেই থাকতো, আমি তোকে কমিটমেন্ট ইস্যুতে জড়াতাম না। অথচ প্রথম থেকে বারংবার তোকে আমি বলে এসেছি, ভালোবাসা আমার দ্বারা হবে না। তুই শুধু আমার শরীরী খোলসটাকে চেয়েছিস, মনটাকে চাসনি। চাইলে ঠিকই বুঝে যেতিস এই মন কি চায়, এই হৃৎপিণ্ড কার নামে স্পন্দিত হয়। নিষ্পলক চেয়ে রইল তিতলি। চেহারায় ফুটল অত্যাচার্য এবং বিষণ্ণতা। অনুরাগ অবধি প্রসারিত নয়নে চেয়ে আছে। সাইবান সরে দাঁড়ালো। সিগারেটের লম্বা একটা টান দিয়ে তামাটে ধোয়া ছেড়ে জানালো, বারবার শুরু থেকে পাশে থাকার যে দোহাই দিচ্ছিস, সেই দোহাইয়ের সম্মান রেখেই বলছি, এই শেষবারের মতো আমি তোকে টলারেট করে নিলাম। আর একবার তোর মুখে যদি আমি আমার স্ত্রীর সম্পর্কে কোনো মন্তব্য শুনি, সে ভালো হোক কি খারাপ, আমি বাছবিচার করব না কোনো কালের। কোনো হনু তুই। শুধু মেয়ে মানুষ বলেই যে আমি কাউকে তার পাওনা উত্তম মধ্যমের ভাগ থেকে বঞ্চিত করি না, সেটা তুই ভালো করেই জানিস। ফিমেল ভিকটিম কার্ড সুশীলরা শোকে, আমি সুশীল না। উল্টো ঘুরে গেল সাইবান, আর পিছনে ফিরে তাকালো না। বেরিয়ে গেল বাইরে। তিতলি ঠায় দাঁড়িয়ে রইল নিজের জায়গায়, যেন বজ্রহত হয়েছে। অনুরাগ কপালে হাত চেপে দীর্ঘশ্বাস ফেলল। অস্ফুট স্বরে বলল, এবার শান্তি হয়েছে তোর? অথচ তিতলি যেন তার কথাটা শুনতেই পেল না। কেউ খেয়ালও করল না বাইরের এক কোণায় এতক্ষণ যাবৎ দাঁড়িয়ে কথাগুলো শুনেছে এক রমণী। করিডোরের রেলিং ধরে দাঁড়িয়ে আছে সাইবান। মাঝ নদীতে থাকায় এখন হাড় হিম করা শীতল বাতাস
গায়ে লাগছে দারুণভাবে। সমস্ত লঞ্চ অত্যন্ত আলতোভাবে দুলছে ঢেউয়ের সঙ্গে। এই দিকটা ছাদের কাছাকাছি হয়, বেশি মানুষ নেই। অধিকাংশ নিজেদের কেবিনে, না হলে ক্যাফে আর ক্যান্টিনের দিকে আড্ডা দিচ্ছে। দূর থেকে একদল বন্ধুদের বাজানো গিটার আর গানের সুর ভেসে আসতে মৃদুভাবে। সাইবার নীরবে দাঁড়িয়ে দূরে তাকিয়ে আছে, যেখানে এখন শুধুই কালো, কোনো আলো নেই। এই মহতী নদীর মাঝে একাকী এই লঞ্চের ভেতরে ছোট্ট শহর। কি অসহায় মানবজাতি! একটা ঝড় উঠলে কি আর কিছু বাকি থাকবে? ভাবতে ভাবতে বাতাসে তামাটে ধোঁয়া উড়িয়ে দিল সাইবান। এটা তার চতুর্থ সিগারেট। নিজের শরীরের অশেষ ক্ষতির মাঝেও যে কি শান্তি! সিগারেটই যেন তার প্রমাণ। তার মতন কত অদ্ভুত মানুষই না আছে দুনিয়ায়। হুট করে সাইবানের হাতে একটা চাপড় পড়ল, ভড়কে গেল সে। হাতের সিগারেটটা ছিটকে নিচের নদীর পানিতে পড়ে গেল। সাইবান হতভম্ব হয়ে পাশে তাকাতে আবিষ্কার করলো ইরামকে। আম খাও, জাম খাও, ভাত খাও, বিরিয়ানি খাও, সিগারেটই কেন খেতে হবে? নরম গলায় বলল ইরাম। স্বামীর পাশে রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো। সাইবান প্রথমটায় অবাক হয়ে থেকে শেষে মুচকি হেসে জবাব দিল, আমি সিগারেট খাই না, সিগারেট আমাকে খাই। নিজেকে না খাওয়ালে হয় না? ছেড়ে দিতে বলছেন? যদি বলি হ্যাঁ ছেড়ে দেবে, আপনি বললে শুধু সিগারেট কেন, পৃথিবীটাও ছেড়ে দিতে রাজি আছি। ইরাম এবার চোখ উল্টালো। তুমি আমার সঙ্গে ফ্লার্ট করছো, তাই না আলাদিন? সাইবান রেলিংয়ে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে বুকে দুবাহু বেঁধে বলল, ওমা কি শিক্ষিত! আপনি ফ্ল্যাটিং কি বোঝেন? ভালো ভালো, এখন আর অবুঝ অবুধের সাথে তর্ক করতে হবে না। আমি শুধু বুঝি না, খুব ভালো করেই জানি ফ্ল্যাট তুমি আরও কতজনের সাথে করেছো। এমনিতে তো আর সিচুয়েশনশিপ আর বেঞ্চিংয়ের লিস্ট বাড়েনি। আপনি এটাও জানেন আমি সবার সাথে ফ্ল্যাট করি। বা যাক, স্বীকার করলে তাহলে। অবশ্যই, স্বীকার না করার কি আছে? আপনি আমার সাথে ফ্ল্যাট করলে আমিও ফ্ল্যাট ব্যাক করব। পার্থক্য শুধু একটাই, দিন শেষে আপনি প্রেমে পড়ে যাবেন, আমি কিন্তু পড়ব না। ইরাম শান্ত চেয়ে দেখল সাইবানকে। ছেলেটা দুষ্টুমির হাসি হাসতে নদীর ওপর দিয়ে ধেয়ে আসা শীতল বাতাসের ঝাপটায় চুলগুলো এলোমেলো হয়ে উঠছে তার। হঠাৎ একটি হাত বাড়িয়ে দিল ইরাম, সাইবানের বুকে বেঁধে রাখা বাহুর ওপর রাখলো। নরম কণ্ঠে শুধালো, আর কতকাল নিজেকে এমন মিথ্যে খোলসে ঢেকে রাখবে বলে পণ করেছো? সাইবানের ঠোঁটের হাসি মিইয়ে এলো। ইরামের দিকে সে খানিকটা বিস্ময় এবং কৌতূহল নিয়ে তাকালো। অর্ধাঙ্গিনী তার ছোট একটি নিঃশ্বাস ফেলল। অতঃপর তার কাঁধ ঘেঁষে দাঁড়ালো, নদীর দিকে দৃষ্টি ফেলে বলল, আমাকে একটা প্রশ্নের উত্তর দেবে আলাদিন। কি প্রশ্ন? তোমাদের জেনারেশনে প্রেমের এত প্রকার, নাম কেন? ভ্রু কুচকে ফেলল সাইবান, বুঝতে পারছে না স্ত্রীকে। ইরাম শান্ত গলায় বলল, সিচুয়েশনশিপ, বেঞ্চিং, ব্রেড ক্রাম্বিং, পকেটিং, গোস্টিং, অরবিটিং, কুশনিং। এত এত অনুভূতির ধরন দিয়ে কি বোঝায় আসলে? এবার সত্যি সাইবান ভীষণ রকমের অবাক হলো। ইরাম এত কিছু জানলো কবে? সে তো কয়েকটা ছাড়া অন্যগুলো কখনো ব্যবহারও করেনি। তবে কি নিজে নিজে জেনেছে? কখনো ভেবে দেখেছো এটা আসলে বৈধভাবে চিটিং করা নয় তো? ইরামের কথায় সাইবান চমকে উঠল, বড় বড় চোখ মেলে তাকালো। চিটিং? হ্যাঁ, এই যেমন ধরো, সিচুয়েশনশিপের কথাই ধরি, তোমরা প্রেমিক প্রেমিকার মতো সম্পর্কে থাকবে ঠিকই, কিন্তু মুখে স্বীকার করবে না, কারো কাছে পরিচয় দেবে না। কমিটমেন্ট ছাড়া সম্পর্ক। সেক্ষেত্রে একজন যদি অপরজনকে ছেড়েও দেয়, অন্য কারো আকর্ষণে পড়ে যায়, তাহলে প্রতিবাদ করা যাবে না। কারণ সিচুয়েশনশিপ মানেই এমন। এটা মানে এমন নাকি, সহজ ভাষায়, এক পার্টনারকে সময় পেরিয়ে আর ভালো না লাগলে যেন অন্য কাউকে ধরতে পারি বলে স্রেফ একটা টার্ম সৃষ্টি করে দেওয়া হয়েছে, যেন চিটিং জিনিসটাকে চিটিং না বলা যায়। সাইবানের ঠোঁটজোড়া 1 ইঞ্চি ফাঁক হলো, অথচ সে ইরামকে কোনো জবাব দিতে পারল না। এই যুক্তির বিপরীতে যুক্তি কি ভেবে পাচ্ছে না সে। ইরাম একদম শান্ত গলায় কথাগুলো বলে যাচ্ছে, বিয়ের আগে তুমি আমাকে বলেছিলে তোমার নাকি একটা সিচুয়েশনশিপ আর একটা বেঞ্চিং ছিল। আচ্ছা, যাকে বেঞ্চিং করেছো তার মনের কথা ভেবেছো? তুমি আসলে চাইছো অন্য কাউকে, কিন্তু একজন তৃতীয় ব্যক্তির সাথে কথা বলে গল্প করে আশা দিয়ে রেখেছো যে হয়তো সেও তোমার জীবনে অর্থ রাখে, সে তোমার কাছে সেকেন্ড অপশন। যদি এটা না হয় তাহলে ওটা টাইপ। সে আদতে তোমার পছন্দের ছিল না কোনো কাল। আলাদিন, যে মেয়েটাকে তুমি বেঞ্চিং করেছো তার মনের অবস্থা কখনো ভেবে দেখেছো? সাইবান ঠোঁটে ঠোঁট চেপে ফেলল, শব্দ হাতড়ে পেল না। দৃষ্টি লুকিয়ে পায়ের দিকে চেয়ে রইল। এরম একটু সময় বিরতি দিয়ে বলল,
আমার কি মনে হয় জানো, এই সব কিছুই আসলে মানুষের মনের ফ্যান্টাসি পূরণের জন্য সৃষ্টি করা মূর্খ কিছু শব্দমাত্র, নিজের প্রতারণাকে জাস্টিফাইড করার আধুনিক হাতিয়ার। এইসব শব্দের চক্করে পড়ে কত মানুষের জীবন ধসে যাচ্ছে। ভালোবাসা শব্দটার উপর থেকেই মানুষ বিশ্বাস হারিয়ে ফেলছে। তাই আমি তিতলিকে পুরোপুরি দোষ দিতে পারি না। দোষ তোমারও ছিল আলাদিন। বুকের ভেতর আটকে রাখা নিঃশ্বাসটা অবশেষে ফেলল সাইবান। ইরামের কথা অর্থবোধক হয়েছে শেষমেশ। বেশ লম্বা সময় জুড়ে কেউই কথা বলল না। ইরম শান্তভাবে দাঁড়িয়ে দেখে গেল নদী, আর সাইবান বরফ হয়ে ওঠা মস্তিষ্কে ভেবে গেল তার কথাগুলো। অবশেষে প্রায় মিনিট 10 পরে মুখ খুলল সাইবান। সরি, আমি কখনো এভাবে ভেবে দেখিনি। ইরাম এক নজর তার দিকে তাকালো, পরক্ষণে আবার নদীর দিকে দৃষ্টি ফিরিয়ে বলল, না ভাবলে এখন ভাবো, তুমি জেনারেশন জেড এর ছেলে, আধুনিকভাবে ট্রেন্ড ফলো করবে স্বাভাবিক, কিন্তু এই ট্রেন্ড ফলো করতে গিয়ে যেন নিজের এবং অপরের ক্ষতি না করে বসো, সেটা খেয়াল রেখো। দুঃখকে যতই হাসি দিয়ে ঢেকে রাখার চেষ্টা করো না কেন, দুঃখ প্রশমিত হবে মাত্র, চিরতরে মুছবে না। আপনার কি মনে হয় আমি হাসির মাঝে দুঃখ লুকাই? হতেও তো পারে। ইংরেজিতে একটা কথা আছে, দ্য ব্রাইটেস্ট স্মাইল হাইডস দ্য ডিপেস্ট স্কার। সাইবানের হৃদস্পন্দন ক্ষণিকের জন্য সত্যি থেমে গেল। ইরামের পাশে দাঁড়িয়ে তার মনে হলো যেন এই রমণী তার শরীর ভেদ করে সরাসরি অন্তর পড়ে ফেলেছে। কিন্তু ইরামের তো জানার কথা নয়, আন্দাজ করারও কথা নয়। কেউ কি কিছু বলে দিয়েছে কোনোভাবে? সারিকা, অনুরাগ কিংবা তিতলি নিজে ভেবে কুল পেল না সে। একদম সহজাত বৈশিষ্ট্যের কারণেই এবারেও ইরামের কাছে ধরা দিল না সাইবান। ঠোঁটে সেই দুষ্টুমির হাসিটি ফুটিয়ে জাগতিক সকল জটিলতাকে ঢেকে ফেলল একটা খোলসের আড়ালে। আপনি হঠাৎ করে দার্শনিক হয়ে গেলেন আজ। লঞ্চ দেখছি সবার মাথা ঘেঁটে রেখে দিচ্ছে। আমার মাথা ঠিকই আছে। ইজান ঘুমিয়েছে, সুগন্ধা পাশে বসে মনের সুখে নিজের পছন্দের চাইনিজ মুভি দেখছে, তাই শান্তিতে আছি। নদী দেখে দার্শনিক হতে মনে চাইল, হয়ে গেলাম। সাইবান হুট করে ইরামের পেছনে দাঁড়ালো। তার বড়সড় শরীর রমণীর পাতলা শরীর ছুঁয়ে গেল। শক্তিশালী দুই বাহু পেছন থেকে ইরামের কোমর জড়িয়ে ধরল। নিজের মাথাটা সাইবান স্ত্রীর কাঁধে রাখল। লঞ্চ পানিতে বিশাল ঢেউ তুলে এগিয়ে যাচ্ছে। মৃদু আলো খেলা করছে টলটলে পানিতে। কচুরিপানা ভেসে আসছে, ঢেউয়ে ঢেউয়ে দোল খাচ্ছে। সেদিকে তাকিয়ে সাইবান কোমল গলায় ব্যক্ত করল, আমি অনেক রকচটা জানেন তো। যাদের আপন ভাবি তাদের সাথে কিছু হলে সইতে পারি না। মাঝে মাঝে মনে হয় আমার ভেতর বোধহয় কোনো অশরীরই বাস করে। চরম বিপদের সময় হুট করে বেরিয়ে আসে, চাইলেও তখন নিজেকে ঢুকতে পারি না। আমার কথা নয়, আপনাদের কথা। আমাকে নাকি তখন দেখতে ভূতের মতো লাগে। এভাবে জড়িয়ে ধরায় ইনাম খানিকটা বিব্রত হলো বটে, তবে স্বামীকে সরিয়ে দিল না। মাথাটা পিছনে হেলিয়ে সাইবানের বুকে ঠেকে চুপটি করে শুনে গেল। আমি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারি না, ঠিক তেমনি দায়িত্বের বেড়াজাল বইতে পারি না। আমার সবসময় মনে হয় জীবন, পরিবার, সংসার, দায়িত্ব বিষয়গুলো আমার জন্য না। দম বন্ধ লাগে নিজেকে এমনভাবে কল্পনা করতে গেলেও। অথচ আপনি আসার পর সবটা কেন যেন বদলে গেল। বদলে গেল কিভাবে? ইরাম প্রশ্ন ছুড়ল। সাইবান মৃদু হেসে তার গালে নাক ঘষে জানালো, উত্তরটা না হয় আমার মনের মাঝেই থাক। আজ শুধু আপনাকে এটুকু বলতে চাই, ইরাম আপু, আপনার ভয়, আপনার আশঙ্কা সব কিছুই আমি ইদানিং বুঝতে শিখেছি। তাই আশ্বাস জানাতে চাচ্ছি, আই এম রিয়েলি সিরিয়াস অ্যাবাউট আওয়ার রিলেশনশিপ। এক লহমার জন্য থমকে গেল রমণী। মাথা সামান্য কাত করে জলজলে দৃষ্টিতে দেখল সাইবানের মুখটাকে। এতটা কাছ থেকে সব কিছুই যেন স্বপ্নীল সৌন্দর্যে ঘেরা। সাইবান ঝুঁকে তার নাকে নিজের নাক ছুঁয়ে দিয়ে বলল, আমাকে দেখতে হয়তো উগান্ডার প্রাণী মনে হয়, একটা বাউন্ডুলে দায়িত্বজ্ঞানহীন ছেলে। চাল নেই চুলো নেই, সারাদিন ডিজেগিরি করে বেড়ায়। মারাবাড়িতে 64 পায়ে গিয়ে গুন্ডাদের মতো ভ্রুর মাঝে রিং ঝুলে। বাট ইউ শুড নো আই এম ট্রাইং। আই উইল ট্রাই টু বি এ বেটার হাজব্যান্ড টু ইউ। আই উইল ট্রাই টু বি এ বেটার ফাদার টু মাই বেবি বয়। আমি চাই আপনি একটুখানি জানুন, একটুখানি বুঝুন যে আমি আপনার সেই ছোট খালাতো ভাইটা নেই। আপনি কি এখনো আমাকে ভাইয়ের মতোই দেখেন ইরাম আপু? এক দৃষ্টিতে চেয়ে রইল ইরাম, পরক্ষণে উত্তর করল, আমি তোমাকে কিসের মতো দেখি তা আমি নিজেই জানি না। সাইবানের চেহারা খানিক ঝুলে পড়ল। ইরাম নিজের কোমরের চারপাশে জড়ানো তার হাতের ওপর নিজের একটা হাত রাখল। মৃদু হেসে বলল, কিন্তু তোমাকে এত ভাবতে দেখে আমি সত্যি অবাক হলাম।
শুরুতে যে ছেলে এই বিয়ে থেকে 500 হাত দূরে ভেগেছে, সে এখন আমায় বলছে সে চেষ্টা করছে একজন ভালো স্বামী আর বাবা হওয়ার। ভালো টালো বেশি ফেলেছ নাকি? কথাটা ইরাম খোঁচা দিয়ে মজা নিতেই বলেছে, অথচ সাইবানের দুই বাহু তার সমস্ত শরীরে সজোরে চেপে গেল। তার ঘাড়ে মুখ ডুবিয়ে সাইবান ফিসফিস করে শুধালো, যদি বলি ভালোবাসি তবে বিশ্বাস করবেন? ইরাম অজান্তেই সামান্য শিউরে উঠল, পরক্ষণে পাল্টা জবাব দিল, এক মুখে আপু ডাকো আবার বলো ভালোবাসো, প্রিটি লিটল পারভার্ট আরেন্ট ইউ? খিলখিল করে হাসল সাইবান। তার তপ্তশ্বাস ছুঁয়ে গেল ইরামের ত্বক, মনে হলো প্রত্যেক লোম বুঝি দাঁড়িয়ে গিয়েছে শিহরণে। আমার আপু ডাকে খুব সমস্যা হচ্ছে নাকি আপনার? লজ্জা পেয়ে গেল ইরাম, গালজোড়া লালচে হয়ে উঠল। না মানে, আমাদের বিয়ে হয়ে গিয়েছে, এরপরও তুমি আপু ডাকো? এমনিতেই বলছিলাম, আমারও সব সমস্যা টমস্যা হয় না। বুঝতে পেরেছি। ইরাম আপু একটু বিরক্ত বোধ করেন না? ওকে ফাইন, ইরাম আপুকে তাহলে আমি এখন থেকে বারবার আপু ডাকবো। ঠিক আছে আপু। ইরামের ভ্রুজোড়ায় তীব্র ভাঁজ পড়ল। দাঁতে দাঁত পিষে নাকের ডগার কোট নিয়ে সে বলল, ভালো হচ্ছে না কিন্তু আলাদিন। কেন ভালো হচ্ছে না আপু? আলা ইরাম মাথা কাত করে প্রতিবাদের সুরে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পারল না। অত্যন্ত কাছাকাছি থাকায় সাইবানের ঠোঁটের সাথে তার ঠোঁট ছুঁয়ে গেল, কিন্তু প্রথমবারের মতো এবার সহসাই ছাড়া পেল না সে। এর পরিবর্তে সাইবানের একটি হাত ইরামের ঘাড়ে জড়িয়ে গেল, অন্যটি চেপে ধরল কোমর। হ্যাঁচকা টানে নিজের শরীরের সাথে আষ্টে পিষ্টে বেঁধে ফেলল তার অর্ধাঙ্গিনীকে। তার ঠোঁটের মাঝে ডুবিয়ে দিল নিজের ঠোঁট, মায়া আস্বাদন করতে লাগলো নিগুড়ভাবে। ইরাম প্রথমটায় জমে গেল, হাত দিয়ে হালকা ধাক্কা দিল সাইবানের বুকে, কিন্তু পর মুহূর্তেই তার মস্তিষ্ক বুঝি থমকে গেল, সরিয়ে দিতে ইচ্ছা হলো না। বুকের ভেতর অনুভূতির উষ্ণতা ভর করলো। এই নিরাপদ বাহুডোরে যেন তার কোনো ক্ষতি হবে না। ইরাম তাই আজ নিজেকে রুকল না, সঁপে দিল। চোখ জোড়া বুঝে এলো তার আবেশে, হাতের আঙুল খামচে ধরল সাইবানের জ্যাকেট। ধীরে ধীরে সাড়া দিল অনুভূতির ডাকে। শীতল বাতাস ঝাপটা দিয়ে গেল গায়ে, অথচ দুটি সত্তা তা অনুভবই করল না। লুটিয়েছে তারা একে অপরকে আজ আপন সত্তায়। সাইবান আদরের ছোঁয়া ক্রমশ গভীর থেকে গভীরতর করে তুলল। ইরামের প্রতিটি কম্পন, প্রতিটি প্রতিক্রিয়া তার মস্তিষ্কে ঘূর্ণিপান খেলিয়ে দিল। চোখ জোড়া হালকা একটু খুলল সে, সম্মোহিত নয়নে দেখল কিভাবে অর্ধাঙ্গিনী নিজেকে সমর্পণ করে দিয়েছে তার দুয়ারে। একটুখানি থামল সাইবান, ইরামের ঠোঁটের উপর জড়ানো গলায় ফিসফিস করে বলল, নেশা তামাকে নেই, নেশা আপনার ঠোঁটে। ইরাম ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে জলজলে চোখ মেলে তাকালো। সাইবান পুনরায় তার ঠোঁটে চুমু খেল, এবার অত্যন্ত যত্ন নিয়ে, আলতোভাবে দীর্ঘ সময় ধরে। এরপর হঠাৎ করে থেমে গেল সে, আচমকা ঘাড় ঘুরিয়ে করিডোরের প্রান্তে তাকালো। ইরামের মনে হলো তার শরীর দুলছে। সাইবানের কাঁধে মাথা ঠেকিয়ে সেও তাকালো, অথচ ওদিকটায় কালিগোলা অন্ধকার ছাড়া কিছু চোখে পড়ল না তার। ধরফর করতে থাকা হৃদযন্ত্র সামলে সে জিজ্ঞেস করল, কি হয়েছে? সাইবান তীক্ষ্ণ দৃষ্টিতে আরও কিছুক্ষণ চেয়ে থেকে জবাব দিল, মনে হলো কেউ আমাদের দেখছে। ইরাম সোজা হয়ে দাঁড়িয়ে তাকালো সামনে ভালোভাবে। না, কিছুই দেখতে পেল না এবারেও। ওদিকটা একদমই ফাঁকা। কোথায়? পিছনে সাইবান মুহূর্ত কয়েক দাঁড়িয়ে থেকে শেষমেশ নিজের চেহারার ধার লুকিয়ে নমনীয় করে বলল, আমার মনের ভুল বোধ হয়। এগিয়ে এসে নিজের গায়ে জ্যাকেটটা খুলে ইরামের কাঁধে জড়িয়ে দিল সে। ঠান্ডা বাড়ছে, কেবিনে চলুন। ইরাম অবাক হয়ে সাইবানের দিকে তাকালো। একটা হাফ হাতা টি শার্ট পরনে ছেলেটার। এ কি, তোমার ঠান্ডা লাগবে না? জলজলে ঠোঁটে জিভ বুলিয়ে তির্যক হাসল সাইবান। হাত বাড়িয়ে ইরামের কাঁধে জড়ানো ওড়নাটা হাতড়ে নিয়ে জ্যাকেটটা ভালো মতো পরিয়ে দিল। সেই ওড়নাটা নিজের গায়ে চাদরের মতো করে জড়ালো সে। এবার আর ঠান্ডা লাগছে না, চলুন। ইরামের একটা হাত ধরে হাঁটতে শুরু করলো সে। অর্ধাঙ্গিনী তাকে অনুসরণ করতে করতে অপলক চেয়ে রইল। বুকের ভেতর দামামা বাজল উভয়ের। হিমশীতল বাতাসও তাদের শরীরী উত্তাপ প্রশমিত করতে পারল না আর।